দেখে নেব খেলার সময় শিরোনাম। অন্য জায়গা থেকে মাটি এনে বদলে ফেলা হবে মিরপুরের উইকেট, জানালেন বিসিবি সভাপতি বুলবুল। অতিরিক্ত পরীক্ষা নিরীক্ষার কারণেই ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পিচ নিয়ে সমালোচনা। ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের আগে ঢাকায় আফগানিস্তানের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল। ফিফা ফ্রেন্ডলিতে কাল থাইল্যান্ডের মুখোমুখি হবে আফ্রিদারা। এবং ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি বাড়ালেন লিওনেল মেসি। ফ্লোরিডার ক্লাবটিতেই থাকবেন আরও 2 বছর, নিশ্চিত করল ক্লাব। স্বপ্ন পূরণ হয়েছে বললেন আর্জেন্টাইন অধিনায়ক। মেহেদী মিরাজের অধিনায়কত্ব নিয়ে আপাতত কোনো সমস্যা নেই বিসিবির। তাকে আরও সময় দিতে চান প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। তবে টেস্ট অধিনায়ক নিয়ে তাড়াহুড়ো করতে চায় না বোর্ড। ক্রিকেটার, কোচিং স্টাফদের সঙ্গে কথা বলেই নেওয়া হবে সিদ্ধান্ত। নতুন ব্যাটিং কোচ নিয়ে ভাবছে বিসিবি। ভিন্ন ভিন্ন ফরম্যাটের আবেদন মেটাতে এমনই কাউকে খুঁজছেন বুলবুল। অধিনায়ক মিরাজকে নিয়ে অনেক আশা ছিল সবার। বয়সভিত্তিকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা থাকায় জাতীয় দলেও তার স্টেক বরাবরই ছিল বেশ হাই। টিম মেম্বার থেকে শুরু করে ক্রিকেট সংশ্লিষ্টদের গুডবুকে বারবার নাম এসেছে মিরাজের। কিন্তু থিওরি আর বাস্তবতায় বেজায় পার্থক্য। দায়িত্ব পাওয়ার পর দলের একের পর এক হারে, তাই প্রশ্ন ওঠে তার সামর্থ্য নিয়ে। যদিও এত দ্রুত মিরাজকে নিয়ে কোনো নেতিবাচক সিদ্ধান্ত নিতে চান না বিসিবি প্রেসিডেন্ট, জানালেন তার পরিকল্পনা। একেবারে নতুন ক্যাপ্টেন, আমরা সবাই জানি মিরাজ একজন ক্যাপ্টেন্স ম্যাটেরিয়াল। সো ওকে একটু সময় দিতে হবে এবং খেলায় তো জয় পরাজয় থাকবেই, বাট এটাও ঠিক যে একটা ক্যাপ্টেনের ম্যাচুরিটি দেখা যায়, বোঝা যায়, তার মধ্যে সেই পোটেনশিয়ালটা আছে। বাংলাদেশ ওয়ানডে আর টি-20 দলে তাও একজন করে ক্যাপ্টেন আছেন। টেস্ট দলে নেই, সেটাও 4 মাস ধরে খালি সেই জায়গা। আয়ারল্যান্ড সিরিজের আগে যে করেই হোক দায়িত্বটা নিতে হবে কাউকে। বুলবুল জানালেন সে লক্ষ্যে কাজ শুরু করেছে বোর্ড। ক্রিকেটার এবং কোচিং স্টাফদের সঙ্গে কথা বলেই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। টেস্ট ক্রিকেটের ক্যাপ্টেন্সিটা আমরা যেটা পলিসি নিয়েছি সেটা হচ্ছে যে আমরা কয়েকজনের সাথে কথা বলবো। বোর্ডের পক্ষ থেকে ক্রিকেট অপারেশনস কথা বলবে, যারা সিলেক্টর আছে তারা কথা বলবে, এবং যারা কোচিং স্টাফ আছেন টপ তারা কথা বলে যেই ক্যাপ্টেনটা তারা মনে করবে যে সুইটেবল, শুধু না যে ক্যাপ্টেন হবে তাকেও এগ্রি করতে হবে, এবং তারপরে সবাই মিলে বসে সিদ্ধান্ত নেওয়া হবে। মিরাজের মতোই অবস্থা দলের ব্যাটিং কোচের। বাইরে থাকা অবস্থায় সমালোচনায় মুখর সালাউদ্দিন এখন ব্যর্থ নিজের দায়িত্ব সামলাতে। চারদিকে গুঞ্জন, তার বিকল্প খুঁজছে বোর্ড। কথাটা অস্বীকার করেননি বুলবুলও, তবে সালাউদ্দিনকে সরিয়ে নয়, কিছুটা ভিন্নভাবে এগোনোর পরিকল্পনা বিসিবির। যেহেতু আমরা 3টা ফরম্যাটে খেলি এবং আপনি জানেন যে 3টা ফরম্যাটে 3 ধরনের ব্যাটিং স্টাইল দরকার হয়, হয়তো একটা কোচ দিয়ে সবগুলো স্টাইল হয়তো পুরো পরিপূর্ণ হয় না, তো সেই ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করছি। আসছে ডিসেম্বরে শ্রীলঙ্কা এবং পাকিস্তানের বিপক্ষে একটি ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব পেয়েছে বাংলাদেশ, তবে এখনো কিছুই নিশ্চিত নয় বলে জানালেন আমিনুল ইসলাম বুলবুল। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে মিরপুরের উইকেটের ঘাস ছেটে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল, কিন্তু তাতে ব্যর্থ হয়েছে বিসিবি। এবার তাই হাঁটতে হচ্ছে অন্য পথে। অন্য কোনো জায়গা থেকে মাটি এনে হোম অফ ক্রিকেটে একাধিক স্পোর্টিং তৈরি করতে চান বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। অন্যান্য আন্তর্জাতিক ভেন্যুতেও ভিন্ন ভিন্ন ফরম্যাটের জন্য পিচ প্রস্তুত করার লক্ষ্য বিসিবি প্রধানের। সিরিজ জয়ের আনন্দের আড়ালে উইকেট নিয়ে হতাশা। প্রথম ওয়ানডের শুরু থেকে যেখানে ছিল বড় বড় টার্ন, হঠাৎ এদিক সেদিক বাঁক নিয়েছে সাধারণ ডেলিভারিও। সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ বড় স্কোর করলেও কালো উইকেট নিয়ে আলোচনা থামেনি। মিরপুরের এই কালো মাটির উইকেট নিয়ে সমালোচনা ছিল সিরিজ জুড়েই। অস্ট্রেলিয়ায় পরিবারের সঙ্গে সময় কাটিয়ে দেশে ফিরেই তাই হোম অফ ক্রিকেটের এই পিচ দেখতে হেড অফ টার্ফ ম্যানেজমেন্ট টনি হেমিংয়ের কাছে ছুটে যান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। দেন নানা রকম পরামর্শ। স্বাভাবিকভাবেই এই পিচ নিয়ে এবার যত সমালোচনার মুখে পড়েছে নতুন এই বোর্ড, তা গা থেকে ঝেড়ে ফেলতে চায় বিসিবি। মিরপুরের মাটিটাই আসলে আমার কাছে মনে হচ্ছে যে একটু স্লো ধরনের। এর আগে দেখতে পেয়েছিলাম যে এই মাঠটা এই উইকেটটাতে আরও সচল করার জন্য বা পেস জেনারেট করার জন্য কিছু মরা ঘাস দেওয়া হতো। তো এবার মরা ঘাস না দিয়ে যে এক্সপেরিমেন্টটা করেছিল
সেটা দেখলাম যে উইকেটের গতিটা বেশ স্লো ছিল। মিরপুর স্টেডিয়ামের উইকেট নিয়ে আক্ষেপ নতুন নয়। সাকিব আল হাসান একবার বলেছিলেন, এখানে খেললে অনেক ক্রিকেটারের ক্যারিয়ার শেষ হয়ে যাবে। তবে পরিবর্তনের বার্তা নিয়ে আসা নতুন বোর্ডের কাছে তো চিরায়ত নেতিবাচক মানসিকতা থেকে বের হওয়ার প্রয়াস দেখতে চেয়েছিলেন সবাই। স্পোর্টিং উইকেট বানিয়ে নিজেদের সামর্থ্যকে চ্যালেঞ্জ জানাবে বাংলাদেশ, এটাই তো প্রত্যাশা। গ্রাউন্ডস কমিটির প্রধান আমিনুল ইসলাম বুলবুল অবশ্য জানালেন, পরিকল্পনা আছে বড়। মিরপুরের উইকেট একটা খুবই একটা কমপ্লিকেটেড জিনিস, তবে যেহেতু এই মাটিটা দেখতে পাচ্ছি যে ইটস নট বিহেভিং দ্যাট ওয়েল, সো এখানে আমাদের ভবিষ্যতে কি করা যায়, এমনও হতে পারে যে আমরা যারা যারা নাকি স্পেশালিস্ট তাদের সাথে কথা বলে আমরা চেষ্টা করবো স্লোলি হয়তো দুটো করে পিচ আমরা অন্য মাটি দিয়েও ট্রাই করে দেখব। বাংলাদেশের যত ক্রিকেট আমাদের ভেন্যুজ আছে, প্লাস ভবিষ্যতে যে ভেন্যুগুলো আমাদের দরকার হবে, সেই সবগুলো নিয়ে আমরা কিছু লং টার্ম, মিড টার্ম এবং শর্ট টার্ম প্ল্যান করছি, কীভাবে টেস্ট ফ্রেন্ডলি, ওয়ানডে ফ্রেন্ডলি এবং টি-20 ফ্রেন্ডলি করা যায়, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব। এমন কালো উইকেট নিয়ে বিদ্রুপের স্বরেই ওয়েস্ট ইন্ডিজের স্পিনার আকিল হোসেন বলেছেন, দেশে থাকাকালীন টিভিতে এমন উইকেট দেখে ভেবেছিলেন তার টিভি স্ক্রিনে কোনো সমস্যা। পিচের রং এমন, সেটা বিশ্বাস করতে কষ্টই হয়েছে। আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে মুশফিকুর রহিমও কটাক্ষ করে পোস্ট দিয়েছেন। সব মহল থেকে ছুটে যাওয়া প্রশ্নবাণ সামলাতে বেগ পেতে হয়েছে ক্রিকেট বোর্ডকে। আসন্ন আয়ারল্যান্ড সিরিজেই ভালো পিচ তৈরির আশ্বাস বোর্ডের। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। প্রায় 300 রানে টার্গেট দেওয়ার পরও উইকেট নিয়ে সমালোচনা হওয়া উচিত নয় বলে মনে করেন পরিচালক শানিয়ান তানিম। সৌম্য সাইফরা দীর্ঘদিন খেলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে সফল হচ্ছে বলে মত তার। আর ওয়ানডে দল যেভাবে ইন্টেন্ট দেখাচ্ছে তাতে ভরসা রাখতে বললেন ক্রিকেট অপারেশন চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। ব্যাটারদের ইতিবাচক মানসিকতা আশাবাদী করছে বোর্ড প্রধান আমিনুল ইসলাম বুলবুলকেও। সিরিজ শেষে বোর্ড সভাপতির মাঠ কর্মীদের সঙ্গে ফটো সেশন। কারণটা গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান যে আমিনুল ইসলাম বুলবুল। যে উইকেটে রচিত হয় টাইগারদের হাসি কান্নার গল্প, তার রক্ষক তো তারাই। শেরি বাংলার উইকেট নিয়ে কত শত সমালোচনা, ধানক্ষেত কিংবা মরা উইকেট বলে সমালোচনা হয়েছে বিস্তর। তবে শেষ ম্যাচে ঠিকই রান পেয়েছেন ব্যাটাররা, তাই সিরিজ জয়ের কৃতিত্ব তাদের দিলেন বোর্ড প্রধান। রাত দিন রোদের মধ্যে কাজ করে, আপনারা হয়তো জানেন না কি পরিমাণ পরিশ্রম করে তারা। তাদের জন্য কোনো শুক্রবার ছুটি নেই, তারা সবসময় চেষ্টা করে এই মাঠটাকে যত ভালো করা যায়। অনেক সময় মাটির কারণে হোক বা ওয়েদারের কারণে হোক হয়তো 100% করতে পারে না, বাট তারা অনেক পরিশ্রম করে, তাদেরকে পুরো কৃতিত্ব কথা বলে চেষ্টা করি আমরা যেন কনফিডেন্টলি সামনের দিকে এগিয়ে যেতে পারি। তাদের নিজেদের উপর তার সেই বিশ্বাসটা আছে, সেই বিশ্বাসটা যেন তারা করতে পারে, কেননা সকলেই তো অনেক মেধা নিয়ে এখানে কাজ করে। সো এই মেধাটা যেন তারা প্রস্ফুটিত করতে পারে। এশিয়া কাপ থেকে নিয়মিত রান পাচ্ছেন সাইফ, যদিও 2 ওয়ানডেতে ছিলেন ফ্লপ, তবে এদিন খেলেছেন হাত খুলে, প্রমাণ দিয়েছেন যোগ্যতার। সঙ্গে সৌম্য যেন ফিরে পেলেন তার হারানো দিন। অভিজ্ঞতার কারণে সফল হয়েছেন 2 ব্যাটার, মত শানিয়ান তানিমের। সাইফ এবং সৌম্য অনেকদিন ধরে ক্রিকেট খেলছে, আমার কাছে মনে হয় যে ডোমেস্টিকে ওরা খুব ভালো খেলে যাচ্ছিল। ওপেনিংয়ে ওদের খেলার অভিজ্ঞতা অনেক বেশি আছে, সো ওইভাবে করে ওরা ব্যাটিং করে গিয়েছে। আজকে যেটা ভালো লেগেছে হলো ওদের ইন্টেন্টটা কারেক্ট ছিল। যখন ওরা স্লটে বল পেয়েছে বা ওদের স্ট্রেংথে বল পেয়েছে সেটা চালিয়ে দিয়েছে। ওরা ওই 200-210 রানে টার্গেট করে খেলে নেই, ওরা অ্যাকর্ডিং টু দ্য মেরিট খেলেছে। এবং যেটা ভালো লেগেছে যে ওরা স্ট্রাইকটাও রোটেট করেছে। সো ব্যাটিংয়ের পুরো ক্রেডিটটা সাইফ এবং সৌম্যকে দিতে হবে। দল নিয়ে নানা সমালোচনা, বাদ যায়নি টিম ম্যানেজমেন্টও। তবে শেষ ম্যাচে টাইগাররা খেলেছেন চেনা ছন্দে, তাই সময় দিয়ে দলের উপর ভরসা রাখতে বললেন ক্রিকঅপস চেয়ারম্যান। এই দলের একজন রেগুলার খেলোয়াড় লিটন কুমার দাস কিন্তু এই দলে এখন খেলছে না। তার পাশাপাশি আমি একটু আগে বলছিলাম যে সাইফ হাসানের ইনক্লুশন, রিশাদের যেই ফর্ম, রিশাদ কিন্তু এখন গত কিছুদিন ধরে দেখছি দুর্দান্ত বোলিং করছে, যে কারণে আমরা মিডল ওভারে বিপক্ষ দলকে ডমিনেট করতে দিচ্ছি না। পাশাপাশি ও ব্যাট হাতেও খুব কার্যকরী একটা ভূমিকা রাখছে। আমার মনে হয় যে এই দলের উপর নির্ভর করা যায় এবং এখন আমাদের বোলাররা যদি ভালো পারফর্ম করতে পারে, পাশাপাশি একটা ভালো কিছু আমরা আশা করতে পারি। সময়ের সঙ্গে এই দল নিয়মিত সিরিজ জিতবে বলেও প্রত্যাশা ম্যানেজমেন্টের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘদিন পর ওয়ানডে সিরিজ জেতায় স্বস্তির নিঃশ্বাস ছাড়ছেন ভক্তরাও। তাদের আশা র্যাঙ্কিংয়ে উন্নতি করে সরাসরি বিশ্বকাপ খেলবে টাইগাররা। সিরিজ সেরা রিশাদের প্রশংসায় পঞ্চমুখ ফ্যানরা, বললেন শিগগিরই সাকিবের জায়গা নেবেন এই অলরাউন্ডার। তবে সৌম্যর সেঞ্চুরি মিস নিয়ে আক্ষেপ রয়েছে তাদের। মিরাজের কাছ থেকে আরও ভালো নেতৃত্ব পাওয়ার আশা করেন এসব ক্রিকেট প্রেমীরা।
আগের ম্যাচেই যেখানে ভুয়া ভুয়া স্লোগান উঠেছিল সেখানেই এদিন জয়ধ্বনি। দর্শকরা চান কেবল জয়, নয়তো অন্তত ভালো পারফরম্যান্স। এরকম খেলা বাংলাদেশ 2-1 বছরে দিতে পারেনি। এতটা আনন্দ লাগতেছে মনে হচ্ছে ঈদের আনন্দ। অনেক ভালো লাগছে, অনেক। আমি সৌম্যর খেলা দেখার জন্যই আসছিলাম। সামনে এই বিশ্বকাপ আছে, আমরা সরাসরি খেলতে চাই। আমরা ওই বাছাই পর্বটা খেলে আমরা উঠবো না। ওয়ানডে দলের সাম্প্রতিক পারফরম্যান্সে মুখ ফিরিয়ে নিয়েছেন অনেকে। সিরিজ নির্ধারণী ম্যাচ দেখতে যারা গিয়েছিলেন তারা উপভোগই করেছেন, তবে আফসোসও আছে তাদের। অনেক খুশি হইতাম যদি সৌম্য সরকার সেঞ্চুরিটা করতে, এবং তার কামব্যাকটা হচ্ছে অসাধারণ। রানটা একটু বেশি হওয়া উচিত ছিল, কিন্তু মিডল ওভারে একটু খারাপ করছে। ক্যাপ্টেন্সিতে কিছু গ্যাপ আছে, এই গ্যাপটা হচ্ছে মিরাজা থেকে শান্তর ক্যাপ্টেন্সি খুব ওয়াও। ক্যাপ্টেন্সি ভুল হবে, আবার ঠিক হবে ইনশাআল্লাহ, তবে ভালো হবে। দলটাকে সাময়িক একটা শান্তি দিবে, তবে আমি মনে করি স্থায়ীভাবে শান্তি নিতে চাইলে এই ধরনের উইকেট পরিহার করে একটা ফ্ল্যাট উইকেট তৈরি করতে হবে, যে ধরনের উইকেট মূলত বহির্বিশ্বে আমরা দেখতে পাই। সবচেয়ে বেশি প্রশংসা কুড়িয়েছেন সিরিজ সেরা রিশাদ। সাকিব আল হাসানের ধারাবাহিকটা এখন রিশাদে দূরে রাখবে ইনশাআল্লাহ। আমি আশা করি যে রিশাদ হয়তো আরো ভালো করবে। সাকিবের জায়গায় থাকুক, রিশাদ হয়তো আরো ভালো করবে। তবে কারো কারো দ্বিমত রয়েছে। এখনই রিশাদকে সাকিবের সঙ্গে তুলনা করতে নারাজ তারা। যারা বলে সাকিব আল হাসানের জায়গাটা অন্য কোনো ক্রিকেটার দখল করে নিবে, আমি মনে করি তারা ক্রিকেটের বুঝে না। সাকিব আল হাসানকে বাংলাদেশ ক্রিকেট থেকে দূরে রাখছে, এতে সাকিব আল হাসানের যে পরিমাণ ক্ষতি হইতেছে তার থেকে বেশি ক্ষতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হইতেছে। মজার ছলে বিভিন্ন ব্যানার নিয়ে হাজির হয়েছিলেন কেউ কেউ। অনেকে আবার ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বর্বরতার প্রতিবাদও জানিয়ে গেলেন। বাংলাদেশের সাপোর্ট করার পাশাপাশি ফিলিস্তিনিকে সাপোর্ট করার জন্য বিশ্ব দরবারে তুলে ধরার জন্য আমি এটা নিয়ে এসেছি। নানা জনের নানা চিন্তা, তবে ক্রিকেট নিয়ে ভাবনা একই রকম। লড়াকু এক দলই দেখতে চান প্রত্যেকে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। আনুষ্ঠানিকভাবে কোনো ফরম্যাট থেকে বিদায় না নেয় মিরপুরেই ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলতে চান সাকিব আল হাসান। দেশ জুড়ে সাকিবকে নিয়ে চলমান সমালোচনার ক্ষুব্ধ প্রতিক্রিয়াও জানিয়েছেন ক্রিকেট ভিত্তিক সংবাদ মাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে। এছাড়া জুলাই আন্দোলনে নিজের অবস্থানও স্পষ্ট করলেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার। দেশ থেকে দূরে থাকার কারণেই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার পাশে দাঁড়াতে পারেননি বলে মন্তব্য করেছেন সাকিব। ঝলমলে ক্যারিয়ার, বিশ্বজুড়ে দাপট, যার ব্যাট বলের ঝড়ে উড়ে গেছে শক্তিশালী প্রতিপক্ষ। জাতীয় দল কিংবা ফ্র্যাঞ্চাইজি লিগ সবখানে যার ঝলক দেখেছে ক্রিকেট দুনিয়া, তিনি সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সময়ের ব্যবধানে সাকিব এখন দেশ ছাড়া। প্রিয় শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে খেলা হলেও তিনি সেখানে এক কথায় ব্রাত্য। কিন্তু যে মাঠ থেকে বিশ্বসেরা বনে যাওয়া, সেখান থেকে বিদায় নিতে চাওয়ার ইচ্ছাটাকে কি আর দমিয়ে রাখা যায়? সাকিবও পারেননি তা। আবারও লাল সবুজের জার্সি গায়ে জড়ানোর ইচ্ছার কথা জানালেন মিস্টার 75। কোনো ফরম্যাট থেকেই আনুষ্ঠানিকভাবে অবসর নেননি, তাই ক্যারিয়ারের শেষ ম্যাচটা মিরপুরেই খেলতে চান বলে সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান সাকিব আল হাসান। সত্যি বলতে আমি কোনো ফরম্যাট থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নেইনি। অবশ্যই আমার ইচ্ছা আছে মিরপুরেই ক্যারিয়ারের শেষ ম্যাচটা খেলার। আমার মনে হয় এমনটা হলে আমার চেয়েও ভক্ত সমর্থকদের কাছে অনেক বড় ব্যাপার হবে। যদি এমনটা হয় তাহলে সেটা আমার জীবনের সবচেয়ে ভালো কিছু হবে। ব্যবসা, বাণিজ্যিক চুক্তি কিংবা বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে চুক্তি ছাড়াও শোরুম উদ্বোধন নিয়ে বিতর্কের শেষ নেই সাকিবের। জানিয়ে সমালোচনা কখনোই থামে না। কখনো রেকর্ড আল হাসান, কখনো বা শোরুম আল হাসান নামেও কটাক্ষ করা হয় তাকে। জানিয়ে থোড়াই কেয়ার সাকিবের। আমি ব্যক্তিগতভাবে মনে করি এগুলো কিছু সাংবাদিক এবং অনলাইন নিউজ পোর্টালের তৈরি করা গল্প, যা মানুষকে এভাবে ভাবতে বাধ্য করেছে। কারণ বাংলাদেশে আমি যা করেছি তা অন্য কেউই করেনি। এটা সমালোচকদের জন্য নতুন ছিল, এটা হজম করা তাদের জন্য কঠিন ছিল। এখন যদি অন্য কেউ এই রেকর্ড করে তাহলে সমালোচকদের সেগুলো ততটা প্রভাবিত করে না যতটা আমাকে নিয়ে করেছিল। কারণ আমি প্রথম ছিলাম, আর সেটাই ভালো এবং খারাপ দিক। তবে মানুষের নিজস্ব ধারণা থাকতে পারে এবং আমি এটা নিয়ে চিন্তিত নই। তারা কি ভাবছে তা নিয়ে আমার কিছু যায় আসে না, কারণ আমার কাছে মানুষরা কি ভাবছে সেটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। এদিকে রাজনীতির কালো অধ্যায়ে নাম লিখিয়ে বিতর্কিত হওয়া সাকিব খোলাসা করলেন জুলাই আন্দোলনের সময়ে নিজের নিশ্চুপ থাকার কারণ। দেশ থেকে দূরে থাকার কারণেই গণ অভ্যুত্থানে যথাযথ প্রতিক্রিয়া জানাতে পারেননি তিনি। তখন নিজের অবস্থান নিয়ে কোনো অনুশোচনা নেই বলেও জানান সাকিব। আমার জন্য এটা খুব কঠিন ছিল, কারণ আমি তখন দেশ থেকে অনেক দূরে ছিলাম। সেই সময়টায় তারা আমার বিরুদ্ধে গিয়েছিল। এটা আমি তাদের দৃষ্টিকোণ থেকে বুঝি এবং সম্মান করি। তবে এ নিয়ে আমার কোনো অনুশোচনা নেই। তবে আমি তখন কেন চুপ ছিলাম তা মানুষ এখন এটা আরো বেশি করে বুঝতে শুরু করেছে।
জাতীয় দলে সাকিব ব্রাত্য হলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলছেন নিয়মিত, যা তিনি খুব উপভোগ করছেন বলেও জানান মিস্টার 75। তাজিন খন্দকার, সময় সংবাদ। ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের আগে আফগানিস্তানের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ, নিশ্চিত করেছে বাফুফে। 18 নভেম্বর এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে এই প্রীতি ম্যাচ খেলার জন্য প্রতিপক্ষ খুঁজছিল ফুটবল ফেডারেশন। বিভিন্ন দল নিয়ে আলোচনা হলেও শেষ পর্যন্ত আফগানিস্তানের সঙ্গে খেলার বিষয়টি নিশ্চিত করে বাফুফে। 13 নভেম্বর ঢাকা স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার সম্ভাবনা শেষ হলেও ভারতের ম্যাচটি বেশ সিরিয়াসলি নিচ্ছে টিম ম্যানেজমেন্ট। এজন্য বেশ আগে ভাগেই ক্যাম্প শুরু করবে ফেডারেশন। শুধু তাই নয়, গুঞ্জন আছে হামজা সমিত সোমরাও এবার দেশে আসবেন বেশ আগে। ভারতও ম্যাচ শুরুর অন্তত 3 দিন আগে ঢাকা আসবে বলে দাবি করছে বিভিন্ন সূত্র। বাংলাদেশ থাইল্যান্ড নারী ফুটবল প্রসঙ্গ। এশিয়ান কাপের আগে কতটা প্রস্তুত হয়েছে বাংলাদেশ, সেই ধারণা পেতে আন্তর্জাতিক ফিফা ফ্রেন্ডলিতে শক্তিশালী থাইল্যান্ডের মুখোমুখি হচ্ছে তারা। এর আগে তাদের বিপক্ষে বড় ব্যবধানের হারের তিক্ততা থাকলেও এবার বেশ আত্মবিশ্বাসী আফিদা খন্দকাররা। ব্যাংককে ম্যাচটি শুরু হবে শুক্রবার বিকেল 4টায়। বাংলাদেশ নারী ফুটবল দল এখন পর্যন্ত সবচেয়ে বড় ব্যবধানে যে দলের বিপক্ষে হেরেছে সেটা থাইল্যান্ড। এশিয়ান কাপ বাছাইয়ে ঘরের মাঠে ওদের বিপক্ষে হারের ব্যবধান ছিল 9-0 গোলের। এক যুগ আগের সেই বাংলাদেশের সঙ্গে এই দলটার পার্থক্য এখন বিস্তর। থাইল্যান্ডের বিপক্ষে দুটো ম্যাচ খেলবে বাংলাদেশ, যার মধ্য দিয়ে পিটার বাটলার অঙ্ক মেলাবেন এশিয়ান কাপের জন্য কতটা প্রস্তুত তার শিষ্যরা। চট্টগ্রামে ফুটবলারদের হয়েছে নিরবচ্ছিন্ন অনুশীলন, তাই প্রতিপক্ষ নিয়ে ভয় পাওয়ার বদলে আত্মবিশ্বাসী হয়ে খেলতে চান আফিদারা। কোচে যেটা ট্রেনিং করাইছে ওইটা করছি, আবার মোটামুটি অনেক ভালো। আমারটা 100টা আমি চেষ্টা করব যেন আমার প্লেয়ার ভালো খেলতে পারলে সবকিছু যেন ইয়ে করতে পারে। অবশ্যই উইন। ভালো প্র্যাকটিস সেশন হয়েছে, দেশবাসীর কাছে দোয়া চাই। দলের অবস্থা ভালো। আজকে আমরা দ্বিতীয় দিনের মতো ট্রেনিং সেশন শেষ করছি, তো সবাই অনেক সিরিয়াসলি প্র্যাকটিস করছে। র্যাঙ্কিং এ বাংলাদেশ থাইল্যান্ড পার্থক্য স্পষ্ট। লাল সবুজের 104-এর বিপরীতে থাইরা আছে 53 নম্বরে। একবার বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা আছে ওদের। এছাড়াও এশিয়ান শ্রেষ্ঠত্বের আসর খেলেছে 17 বার, একবার জিতেছে এশিয়ান কাপ। পক্ষান্তরে প্রথমবারের মতো এশিয়ান কাপ খেলতে যাওয়া বাংলাদেশ সাফ জিতেছে 2 বার। বেসিক্যালি আমরা চেষ্টা করতেছি আমাদের উইক পয়েন্টগুলো এবং অপোনেন্টের স্ট্রং সাইডগুলো নিয়ে কাজ করার। আলহামদুলিল্লাহ কোচ যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছে মেয়েরা চেষ্টা করছে করার এবং তারা ভালো করছে। আমরাও কোচিং স্টাফ যারা আছি আমরাও চেষ্টা করছি মেয়েদেরকে সাহায্য করার জন্য। তাদের টেকনিক্যাল যে ইনফরমেশনগুলো দেওয়ার দরকার আমরা দিচ্ছি এবং আমরা চেষ্টা করছি তাদের কাছ থেকে বেস্টটা আদায় করে নেওয়ার জন্য। এশিয়ান কাপে বাংলাদেশের গ্রুপ প্রতিপক্ষ চীন, উত্তর কোরিয়া এবং উজবেকিস্তান। তাদের সামলানোর আগে থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ বাংলাদেশের জন্য বেশ ফলপ্রসূ হবে বলে মনে করছে ম্যানেজমেন্ট। এসএম ইকবাল, সময় সংবাদ। এফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বের মিশনে কুয়েতে পৌঁছে প্রথমবারের মতো অনুশীলন করল বসুন্ধরা কিংস। টানা 6 বারের মতো এই টুর্নামেন্টে অংশ নিয়ে এবার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দলটার। কুয়েতের আর্টিফিশিয়াল টার্ফ আর সেখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া কঠিন হচ্ছে না। জাতীয় দলের ফুটবলার ও বিদেশি বেশ কজন ফুটবলার থাকায় শক্তিশালী দল নিয়েই গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ জয়ের লক্ষ্য কোচ মারিও গোমেজের। চ্যালেঞ্জ কাপের বিগ মিশন দেশের ফুটবলের জায়ান্ট বসুন্ধরা কিংসের। একমাত্র ক্লাব হিসেবে টানা 6 বার এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে দলটা। গ্রুপ পর্বের বাধা পেরোতে এবার বদ্ধপরিকর কিংস। টুর্নামেন্টে বাংলাদেশ থেকে একমাত্র দল বসুন্ধরা। গ্রুপ স্টেজে লড়াইয়ে মাঠে নামতে ইতিমধ্যেই কুয়েতে পৌঁছেছে দেশের ফুটবলের অন্যতম সফল ক্লাবটা। এবারের মিশনে বসুন্ধরার সামনে 3টি ম্যাচ। চ্যালেঞ্জ লিগে বসুন্ধরা কিংস পড়েছে বি গ্রুপে। সেখানে কিংসের প্রতিপক্ষ স্বাগতিক কুয়েতের ক্লাব আল কুয়েত ছাড়া বাকি 2 দল হলো ওমানের ক্লাব আল সিফ ও লেবাননের ক্লাব আল আনসার এফসি। 25 অক্টোবর গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আল সিফ, 28 অক্টোবর আল আনসার ও 31 অক্টোবর আল কুয়েতের বিপক্ষে মাঠে নামবে বসুন্ধরা কিংস। কুয়েতে পৌঁছে প্রথমবারের মতো অনুশীলন সেরেছে বসুন্ধরা জায়ান্টরা। সেখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে খুব একটা অসুবিধা হয়নি দলের। তাই এবার গ্রুপ স্টেজে সবগুলো ম্যাচ জয়ের প্রত্যাশা দলের। এর আগে আমরা কুয়েতে এসেছি, কাতার এসেছি, কারণ সিমিলার ওয়েদার।
তো এই জায়গায় আসলে একদিন 2 দিন আপনার প্র্যাকটিস করলে অ্যাডজাস্ট হয়ে যায়। ট্রেনিং সেশন আছে আপনার 25 তারিখের খেলার আগে, তো ডেফিনেটলি আমরা অ্যাডজাস্টমেন্ট আমাদের হয়ে যাবে এবং আমরা আশা রাখি যে আসলে এই প্রবলেমটা হবে না। এবার আমাদের টার্গেট হলো যেহেতু আপনার 3টা অনেক বড় বড় দল, আমরা এই জায়গায় চ্যাম্পিয়ন হওয়ার জন্য আসছি। আমাদের ক্লাবেরও 2টা ফিল্ড আছে, ভালো ফিল্ড, আমাদের হোম ফিল্ড এবং প্র্যাকটিস গ্রাউন্ড অনেক সুন্দর গ্রাউন্ড। তো এখানে গ্রাউন্ডগুলো একটু আলাদা, কিন্তু ওরকম ভাবে আমাদের সমস্যা হবে না। দলের 7টা ফরেন প্লেয়ার আছে এবং আমাদের লোকাল ন্যাশনাল জাতীয় দলের প্লেয়ার আছে, সব মিলে আমাদের টিমটা অনেক আগের থেকে শক্তিশালী। তো আমরা চেষ্টা করব এবার এখান থেকে ভালো রেজাল্ট নিয়ে দেশে ফেরার। এদিকে বিগ মিশনের আগে দল নিয়ে আত্মবিশ্বাসী অভিজ্ঞ কোচ মারিও গোমেজ। জাতীয় দলের বেশ কয়েকজন ফুটবলার রাকিব, তপু, ফাহিমদের সঙ্গে আছে বিদেশিরাও। দলীয় শক্তি বাড়াতে ফোর্টিস এফসি থেকেও ধার নিয়েছে 2 গাম্বিয়ান খেলোয়াড় উমর বাবু ও ইসা জেল্লু এবং নাইজেরিয়ান তারকা ওকাফুরকে। শক্তিশালী দল গড়ায় জয়ের ব্যাপারে বদ্ধপরিকর কোচ। দল নিয়ে আমি বেশ আত্মবিশ্বাসী। এই দলে জাতীয় দলের বেশ কয়েকজন ফুটবলার আছে, বিদেশিরাও আছে, সব মিলিয়ে ভারসাম্যপূর্ণ একটি দল। এখানের কন্ডিশনের সঙ্গে আমাদের মানিয়ে নিতে সমস্যা হচ্ছে না। বাংলাদেশি সমর্থকদের জন্য হলেও আমরা সবগুলো ম্যাচ জিততে চাই। কুয়েতে বসবাসরত বাংলাদেশের ক্রীড়াপ্রেমীরা আশা করছে বসুন্ধরা কিংস এবারের চ্যালেঞ্জ লিগে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে জয়ের মুকুট পড়বে এবং বাংলাদেশের ফুটবলের গৌরব আরও উজ্জ্বল করবে। কুয়েত থেকে মঈন সুমন, সময় সংবাদ। শেষ হলো 34তম জাতীয় সাঁতার। 69 পদক নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌবাহিনী। জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটার পোলো প্রতিযোগিতার শেষ দিনে মূল আকর্ষণ 50 মিটার ফ্রি স্টাইল। তবে সেখানে আর নিজের রাজত্ব ধরে রাখতে পারেননি নৌবাহিনীর সামিউল হক রাফি। সতীর্থ আসিফ রেজার কাছে হেরে দ্বিতীয় হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে তাকে। প্রতিযোগিতার শেষ দিনে আয়োজিত হয়েছে মোট 9টি ইভেন্ট, যার মধ্যে 5টিতেই হয়েছে নতুন রেকর্ড। শেষ দিনে 2 রেকর্ড গড়ে সব আলো নিজের করে নিয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর কাজল মিয়া। তবে পুরো ইভেন্টে আলো ছড়িয়েছেন রাফি, গড়েছেন 6টি নতুন রেকর্ড। 6 স্বর্ণ ও 1 রৌপ্য নিয়ে নির্বাচিত হয়েছেন এবারের আসরের সেরা সাঁতারু হিসেবে। এমন সফলতা আন্তর্জাতিক অঙ্গনেও ধরে রাখতে চান রাফি। নিজেকে প্রস্তুত করছেন আসন্ন এসএ গেমসের জন্য। এবার যে পরিমাণে রেকর্ড বা যে টাইমিংগুলো আসতেছে, মানে ইন্ডিয়া থেকে আগে যে একটা বিশাল গ্যাপ ছিল, মানে সাউথ এশিয়ান থেকে আর কি, তো আমি মনে করি ওইটা বেশ ভালো পরিমাণে কভার আপ হয়েছে। তো এইভাবে চলতে থাকলে আমি মনে করি যে ইন ফিউচারে আরও ভালো ফলাফল করতে পারবো সাব গেমসে। আমি যদি মনে করি যে বেশি 1.5 বা 2 বছরের মতো যদি এই ট্রেনিং ক্যাম্পটা এইভাবে মানে এই কোচের আন্ডারে ট্রেনিং করা যায়, তো ইন্ডিয়াকে ছাড়া যেতে বেশি দিন মনে করি না লাগবে। এদিকে প্রতিভা অন্বেষণ করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সেরা সাঁতারু তুলে আনতে চান বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। সুইমার ট্যালেন্ট হান্টের বিষয়টাই উল্লেখ করব। সামনে আমাদের দূরপাল্লা সাঁতার আছে এই মাসেই। তো সুইমার ট্যালেন্ট হান্টের জন্য এই দেশের সার্বিক বিরাজমান অবস্থার মধ্যেও আমরা স্পন্সর পেয়েছি। অনেকে এগিয়ে এসেছেন আমাদেরকে সহযোগিতা করার জন্য এবং এর মাধ্যমে আমরা বেশ কিছু নতুন ট্যালেন্ট ইতিমধ্যেই যাচাই বাছাই করে মোটামুটি চূড়ান্ত একটা সিলেকশনের পর্যায়ে চলে আসছি এবং নভেম্বর মাসে আমরা এটার পরিসমাপ্তি সফলভাবে করার চেষ্টা করব ইনশাল্লাহ। নারী বিভাগে সেরা সাঁতারু নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর রোমানা আক্তার। 3 নতুন রেকর্ডের পাশাপাশি 5টি স্বর্ণ ও 3টি রৌপ্য জিতেছেন তিনি। 4 দিন ব্যাপী আসরে 35টি স্বর্ণ সহ মোট 69টি পদক নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌবাহিনী, আর রানার্স আপ হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার মনন রেজার নীরের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীরের সঙ্গে দাবায় মেতেছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও সাফজয়ী গোলরক্ষক আমিনুল হক। তবে এই ছবির পেছনে আছে ভিন্ন প্রেক্ষাপট। ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া দাবা বিশ্বকাপে অংশ নেওয়ার আগে যেখানে অনুশীলনে মনোযোগী হওয়ার কথা ছিল নীরের, সেখানে তার ঘাড়ে চেপে বসেছে টুর্নামেন্টে অংশ নিতে পৃষ্ঠপোষক জোগাড় করার চিন্তা। দেশের বাইরের ইভেন্টে অংশ নিতে বাংলাদেশ দাবা ফেডারেশন থেকে যে অর্থ পান দাবারুরা তা খুবই সামান্য।
জন্য, জানিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন মনন রেজা নীরের মা শিরিন সুলতানা। ফেডারেশন বলে টাকা নেই টাকা নেই টাকা নেই, তখন আমি নিজে উদ্যোগ নিয়ে আমি যতবার নীরকে বাইরে পাঠাইছি সব আমার নিজের উদ্যোগে। আপনারা ফেডারেশন জিজ্ঞেস করে দেখবেন যতগুলো নম নীর এনেছে তা কোনোটা ফেডারেশনের খরচে কি না। ফেডারেশন শুধু জাস্ট যেই কয়টা খেলা ফেডারেশন আওতাধীন সেই কয়টা খেলার প্লেন ফেয়ার অ্যান্ড থাকা খাওয়ার জন্য যতটুকু লাগে অতটুকু দেয়। তবে নীরের অগ্রযাত্রায় সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও সাবেক জাতীয় ফুটবল দলের অধিনায়ক আমিনুল হক। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নীরের মায়ের হাতে তুলে দেওয়া হয়েছে 1.5 লাখ টাকা। ভবিষ্যতেও দলটি নীরের পাশে থাকবে বলে জানান আমিনুল হক। মননের পাশে শুধু আজকে না, ভবিষ্যতে ইনশাল্লাহ আমার দল এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সবসময় ওর সাফল্যর জন্য সার্বিক সহযোগিতা সবসময় প্রদান করবো আমরা ইনশাআল্লাহ। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থেকে তিনি সবসময় আগামীর যে ভবিষ্যৎ ক্রীড়াঙ্গনের যে স্বপ্ন দেখছেন সেটির একটি কিন্তু বার্তা তিনি দিয়ে যাচ্ছেন প্রতি মুহূর্তে। ভারতের গোয়ায় দাবা বিশ্বকাপে নিজের সেরাটা দেওয়ার কথা জানান মনন রেজা নীর। পাশে থাকার জন্য ধন্যবাদ জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। বেস্টটা দেওয়ার চেষ্টা করব এবং অবশ্যই বিএনপিকে ধন্যবাদ তারেক রহমান স্যারকে এই যে এই সময় আমাকে হেল্প করার জন্য। আগামী 31 অক্টোবর থেকে ভারতে শুরু হবে দাবা বিশ্বকাপ, যেখানে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছেন মনন রেজা নীর। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচ টি-20 সিরিজের জন্য 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। ইনজুরি কাটিয়ে ফিরেছেন নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস। আফগানিস্তানের বিপক্ষে খেলা সবশেষ টি-20 সিরিজের দল থেকে বাদ পড়েছেন মোহাম্মদ সাইফুদ্দিনও। এশিয়া কাপ চলাকালে চোট পেয়েছিলেন অধিনায়ক লিটন দাস। এরপর টুর্নামেন্টের সুপার 4 ও আফগানিস্তানের বিপক্ষে কোনো সংস্করণের সিরিজেই ছিলেন না তিনি। মিস করেছেন সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজটাও। তবে ফিট হয়ে ফিরেছেন এই ড্যাশিং ওপেনার। এছাড়া সুযোগ হয়নি সৌম্য সরকারের। আফগানিস্তানের বিপক্ষে সিরিজে ডাক পেলেও ভিসা জটিলতায় আরব আমিরাত যেতে পারেননি তিনি। এছাড়া বাকি নামগুলো প্রত্যাশিতই। আগামী 27, 29 ও 31 অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টি-20 সিরিজের 3 ম্যাচ। সবগুলো ম্যাচই হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে। ইন্টার মায়ামির সঙ্গে 2028 সাল পর্যন্ত চুক্তি বাড়ালেন লিওনেল মেসি। লিওনেল মেসি ফ্লোরিডায় আসার পর বদলে গেছে ইন্টার মায়ামি, বদলে গেছে মেজর লিগ সকার। ব্র্যান্ড ভ্যালু বেড়েছে লিগের। অচেনা মায়ামি পরিচিতি পেয়েছে বিশ্বজুড়ে। যার কাঁধে ভর করে এত অর্জন, তাকে ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টাই করে আসছিল ক্লাব কর্তৃপক্ষ। অবশেষে পাওয়া গেল তার নিশ্চয়তা। চলতি মৌসুম শেষে লিওনেল মেসির সঙ্গে সম্পর্ক শেষ হওয়ার কথা ছিল ইন্টার মায়ামির। সেটা এখন লম্বা হয়েছে 2028 সাল পর্যন্ত। নতুন করে আরও 2 বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন লিও। তবে তার নতুন কন্ট্রাক্টে বেতন কতটুকু বেড়েছে তা নিশ্চিত করেননি কেউই। সত্যি কথা হলো, এখানে থাকতে পেরে সত্যিই আমি খুশি। যখন আমি এখানে শুরু করেছিলাম আমি স্পষ্ট ভাষায় বলেছি এই স্টেডিয়ামে খেলা এটা আমার জন্য স্বপ্নের মতো। এখনো বলবো অনুভূতিটা ঠিক আগের মতো আছে। আমাদের নতুন একটা স্টেডিয়াম হতে চলেছে। সমর্থকরা সেখানে বসে খেলা দেখবে, এটা সত্যি আমাকে রোমাঞ্চিত করে তোলে। মায়ামিতে চুক্তিবদ্ধ হয়ে ক্লাবকে লিগস কাপ উপহার দেন লিওনেল মেসি। গেল বছর তার অসাধারণ নৈপুণ্যে হেরোন্স জয় করে সাপোর্টার্স শিল্ড। চলতি মৌসুমেও দুর্দান্ত পারফর্ম করেছেন লিও, হয়েছেন লিগের সর্বোচ্চ স্কোরার। তাকে ধরে রাখতে পারফরমেন্স তো আছেই, তাছাড়া সামনের বছর নতুন স্টেডিয়াম উদ্বোধন করবে ইন্টার মায়ামি। সেটা মেসির মাধ্যমেই করার পরিকল্পনা রয়েছে তাদের। মেসির মতো অন্য কেউ নেই যে তাকে আমরা নিয়ে আসব। আমরা যখন তাকে সাইন করেছিলাম এটা ছিল অসাধারণ কিছু। সে এখনো আগের মতোই প্রতিজ্ঞাবদ্ধ। সে সবসময়ই জিততে চায়। ক্লাবের সঙ্গে তার নতুন চুক্তি প্রকাশ করে সে কতটা প্রতিশ্রুতিবদ্ধ। লিও মেসি এমএলএসে আসার পর তারকা খেলোয়াড়দের আনাগোনা বেড়েছে আমেরিকায়। মায়ামিতেও যুক্ত হয়েছেন লুইস সুয়ারেজ, জর্ডি আলবা, সার্জিও বুস্কেটস থেকে শুরু করে রদ্রিগো ডে পল। তবে তাদের কয়েকজনের সঙ্গে চুক্তি নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি ইন্টার মায়ামি। এসএম ইকবাল, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের আগে ঢাকায় আফগানিস্তানের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল। ফিফা ফ্রেন্ডলিতে কাল থাইল্যান্ডের মুখোমুখি হবে আফ্রিদারা।
এবং ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি বাড়ালেন লিওনেল মেসি। ফ্লোরিডার ক্লাবটিতে থাকবেন আরও 2 বছর নিশ্চিত করল ক্লাব। স্বপ্ন পূরণ হয়েছে বললেন আর্জেন্টাইন অধিনায়ক। এই ছিল খেলার সময়ে। প্রবাসের সময়ে সঙ্গে থাকবেন শবনব নিবিড়। ধন্যবাদ মিথুন। প্রবাসের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পরে, সঙ্গেই থাকুন সময়ের।